লাস্ট ক্লাসে আমরা ফ্লো থ্রো পাইপ শুরু করছিলাম। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে রেনল্ডস নাম্বার দিয়ে দেখছিলাম যে ল্যামিনার ফ্লো কোনটা হবে, টার্বুলেন্ট ফ্লো কি হবে, বা ট্রানজিশন জোন কি হবে, এবং তাদের ভেলোসিটির প্রোফাইলটা নিয়ে হচ্ছে ডিসকাস করছিলাম যে আসলে কোনটাতে কি রকম রিলেশন হবে সেই জিনিসটা। আজকে যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে লস অফ হেড। আমরা এতদিন পর্যন্ত থিওরি এবং ল্যাব দুটাতেই দেখে আসছি যে আসলে লস হবে, এই কারণে হচ্ছে এনার্জি গুলা সমান হবে না, বা আমরা লস গুলা হিসাব মানে নেগলেক্ট করে হচ্ছে বিভিন্ন জিনিস বা বিভিন্ন ইকুয়েশন হচ্ছে আমরা ডিরাইভ করে আসছি। এতদিন খালি শুনে আসছি যে লস হবে, ঠিক আছে, বাট লস গুলা কি কারণে লস হচ্ছে বা কয় টাইপের লস হচ্ছে এগুলো এখন দেখবো। মেইনলি লস হয়ে থাকে ফ্রিকশনের কারণে। কারণ আমার যে পাইপের ভিতর দিয়ে হচ্ছে হচ্ছে তোমার ফ্লুইডটা মুভ করবে, সো এই পাইপ তো হচ্ছে কি মানে স্মুথ না, তার সারফেসটা কি রাফ থাকবে, ঠিক আছে। সো এই রাফ থাকার কারণে দেখা যাবে যে এই জায়গায় ফ্রিকশন জেনারেট হবে, প্লাস দেখা যাবে যে একটা স্ট্রিম লাইনের সাথে আরেকটা স্ট্রিম লাইনের মধ্যেও কি এক ধরনের ফ্রিকশন কি জেনারেট করবে বা ভিসকোসিটি কাজ করবে। সো এই মেইনলি দুইটার কারণেই হচ্ছে কি আমাদের লস গুলা কি হবে। এখন এমন হইতে পারে যে লস কম বেশি হইতে পারে, লাইক আমি যদি একটা কনক্রিটের পাইপ চিন্তা করি, এটা ধরলাম কনক্রিটের পাইপ, আরেকটা ধরলাম হচ্ছে গ্লাসের পাইপ, ঠিক আছে, বা আরেকটা চিন্তা করলাম প্লাস্টিকের পাইপ। সো এই তিনটার রাফনেস বা হচ্ছে সারফেসের এক এক রকমের রাফনেস কি এক একটাতে এক এক রকম থাকবে, ঠিক আছে। কোনোটাতে লস বেশি হবে বা রাফনেস বেশি থাকার কারণে ফ্রিকশন বেশি হবে, লস কি হবে বেশি হবে। যেমন বুঝে যাচ্ছে যে কনক্রিটে কি হবে, রাফনেসটা বেশি থাকবে, অন্যদিকে গ্লাসেরটাতে কি থাকবে, কম্পারেটিভলি রাফনেস কি থাকবে, কম থাকবে। বাট একেবারে জিরো এরকম কোনোটাই নাই। সো হবে কম বেশি হইতে পারে ম্যাটেরিয়ালস এর অবস্থা ভেদে, বাট লস হবেই। এবং এই ফ্রিকশন বা ভিসকোসিটির কারণে যে লসটা হয়ে থাকে এটাকে বলি হচ্ছে আমরা ফ্রিকশনাল লস অথবা মেজর লস। দুইটা একই জিনিস, মেজর লস বলতে পারি বা ফ্রিকশনাল লসও কি বলতে পারি। মানে আসলে ফ্রিকশনের কারণে হয় দেখে এটাকে ফ্রিকশনাল লস বলতেছি, আর মেজর লস বলার কারণ হচ্ছে যে আরো কিছু লস হয়, মাইনর লস গুলা একটু পরে দেখতেছি। সো এইটার যে লস বা এইটা হচ্ছে অবস্থা ভেদে হয়, কোনো সময় থাকতে পারে নাও থাকতে পারে, বাট এইটা হচ্ছে কন্টিনিউয়াসলি কি হবেই। যতক্ষণ ধরে আমার পাইপের ভিতর বা কন্ডিউটের ভিতর দিয়ে হচ্ছে ফ্লুইডটা মুভ করবে, কারণ যত মুভ করে সামনে আগাবে লস কি কন্টিনিউয়াসলি লস কি হইতেই থাকবে, এবং এটা ভ্যালু কি হয় কম্পেয়ার টু মাইনর লসের থেকে অনেক বেশি হয়। সো এটাকে নাম বলতেছি কি আমরা মেজর লস। সো মেইনলি কি কারণে হয়ে থাকে যে পাইপ ফ্রিকশন অ্যালং দ্য স্ট্রেট সেকশন অফ দ্য পাইপ অফ ইউনিফর্ম ডায়ামিটার অ্যান্ড ইউনিফর্ম রাফনেস। সো রাফনেসের কারণে হয়ে থাকতেছে। আর একটা হচ্ছে চেঞ্জেস ইন ভেলোসিটি অর ডিরেকশন অফ ফ্লো। এটার কারণে মেইনলি হচ্ছে আমাদের মাইনর লসটা হয়ে থাকে, যে ভেলোসিটি ডিরেকশন বা ম্যাগনিটিউডের যদি চেঞ্জ আসে, লাইক হচ্ছে সাপোজ ধরলাম এরকম একটা কন্ডিউট দিয়ে ফ্লো করতেছে, হঠাৎ করে ডায়ামিটারটা বড় হয়ে গেছে। সো এই জায়গায় ভেলোসিটি একরকম থাকবে, এইখানে ভেলোসিটি এসে কি হবে, কি হবে, বাড়বে না কমবে বলো দেখি। আমার এইখানে যে কমবে, এক্স্যাক্টলি কমবে, কারণ এরিয়া বেড়ে গেছে, তাই তো। এরিয়া যেহেতু বেড়ে গেছে ভেলোসিটি কি কমে যাবে। আবার এইখানকার স্ট্রিম লাইন গুলা আমার এরকম কি হবে, চেঞ্জ হয়ে আসবে, স্ট্রিম লাইনের পাথেরও কি হবে, চেঞ্জ হবে। সো এটা গ্রাজুয়ালি হইতে পারে, লাইক হচ্ছে গ্রাজুয়ালি, এটা হচ্ছে র্যাপিড হচ্ছে। আবার গ্রাজুয়ালি এটা যদি চিন্তা করি এরকম হচ্ছে সেটা করলাম যাতে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমার কি হচ্ছে পাইপের ডায়ামিটারটা বাড়বে এরকম, ঠিক আছে। সো গ্রাজুয়ালি করি, র্যাপিড করি, যাই করি না কেন, হ্যাঁ লস হয়তো আমি কমাইতে পারবো, বাট ডেফিনেটলি কি হবে, লস হবেই। সো এই যে সাডেন চেঞ্জের কারণে হচ্ছে আমার লস গুলা হচ্ছে এই এইগুলা হচ্ছে মাইনর লস। তো মাইনর লসের এখানে 4টা টাইপ দেখাইছে, আরো আছে। আমরা এগুলা ডিটেলস যখন দেখবো এখান থেকে দেখবো না, বেসিক্যালি আরেকখান থেকে দেখবো। সো এখানে অ্যাকচুয়ালি 7 রকমের আছে, আরো আছে, কিন্তু এত আসলে লাগে না। মেইনলি এই 4টাই বেশি আসলে কাজের। সো ফার্স্টেরটা কি বলছে যে সাডেন কন্ট্রাকশন। সো এর আগে আমরা বলে নিই, তাহলে মেজর লস তো আমরা বুঝতেছি যে কন্টিনিউয়াসলি লস হইতে থাকবে, এবং এটা হচ্ছে ফ্রিকশনের কারণে হয়, এবং এটাকে এইচএফ দ্বারা হচ্ছে ডিনোট করে, ঠিক আছে। সো এটা মেইনলি 1 নাম্বারটার কারণে হয়। আর 2 নাম্বারটার কারণে যেটা যে ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে, এইটার কারণে হচ্ছে আমাদের মাইনর লস গুলো হয়ে থাকে। সো এইটা যেটা হচ্ছে এটা কি সাডেন এনলার্জমেন্ট হচ্ছে,
তাই না? হঠাৎ করে ডায়ামিটারটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। সো এটা যেটা হচ্ছে সাডেন এনলার্জমেন্ট 2 নাম্বারটা। সো এ লস অফ হেড HE হবে এটা ডিউ টু এনলার্জমেন্ট অফ ক্রস সেকশন। আর 1 নাম্বারটা যেটা ছিল এটা হচ্ছে কন্ট্রাকশন, মানে উল্টাটা। আমরা যদি এইখান থেকে এইভাবে চিন্তা করি, লাইক এদিক দিয়ে ফ্লো যাচ্ছে, সো ডায়ামিটারটা হঠাৎ করে কি হয়ে গেছে, কমে গেছে, ছোট হয়ে গেছে। সো এই পার্টিকুলার জায়গাতে এক ধরনের লস হবে এই ভেলোসিটি চেঞ্জের কারণে। এখন এইগুলো হচ্ছে মাইনর লস। এই জায়গায় কিন্তু মেজর লসও হবে, মেজর লস হইতেই থাকবে ফিকশনের কারণে, এখানে তো ফিকশন আছেই। বাট এক্সট্রা কি আসবে আমার, বিভিন্ন ধরনের মাইনর লস কি আসবে। সো এইখানে যেটা আসবে, এদিক থেকে ফ্লো করলে এই জায়গায় আসবে হচ্ছে আমাদের কন্ট্রাকশন একটা, বা আমরা যদি চিন্তা করি এদিক থেকে ফ্লো করতেছে তাহলে ডায়ামিটার বেড়ে গেছে, তার মানে সাডেন এনলার্জমেন্ট। সো এই জায়গায় পার্টিকুলারলি এই জায়গাতে হচ্ছে আমার এই লসটা হবে। তারপর আরো আছে যেমন অবস্ট্রাকশন থাকতে পারে, লাইক হচ্ছে আমার কোন একটা পাইপ সিস্টেমের ভিতরে কোনো বাল্ব থাকতে পারে, গেট থাকতে পারে, ঠিক আছে? সো এইসব কারণে অবস্ট্রাকশনের কারণে কি হবে, আমার ভেলোসিটি প্রোফাইল চেঞ্জ হবে। সো এখানেও কি হবে, একটা মাইনর লস কি জেনারেট করবে। আরেকটা যেটা 4 নাম্বার, এইটা আমরা সেশনালও করব। এই এই 1, 2 এবং এই 4, এই তিনটাই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের যে ল্যাব আছে সেটাতে আমরা দেখবো একদম লাস্টের এক্সপেরিমেন্ট, যে কিভাবে আমরা মেজার করি বা কিভাবে হচ্ছে। আর মেজর লসটা এটা দেখবো হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট 8-এ। সো আমি যাদের পড়াচ্ছি আমিই পড়াবো, সো দেখা যাবে যে আমার আসলে ল্যাবে তেমন কিছু বলার নাই, কারণ অলরেডি তোমরা জানো, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম যে 4 নাম্বারটা যেটা হবে, এটা হচ্ছে কি বেন্ড বা কার্ভ থাকতে পারে। এটা কিরকম, আমাদের পাইপ সিস্টেমটা যে সবসময় এতদিন আমরা দেখতেছি সবসময় সোজা এরকম ইউনিফর্ম মানে স্ট্রেট একটা পাইপ দেখতেছিলাম, সবসময় যে এরকম স্ট্রেট পাইপ হবে তা না, আমাদের তো এরকম ডিরেকশন কি চেঞ্জ হইতেই পারে, তাই না? সো এই যে ডিরেকশন গুলো চেঞ্জ হচ্ছে, সো এই জায়গাতে এবং এই জায়গাতে, এইসব জায়গাতে আমার কি হবে, মাইনর লস কি জেনারেট হবে। সো এটা কি কারণে হচ্ছে, বেন্ডের কারণে, বেন্ড বা কার্ভের কারণে কি হবে, একটা মাইনর লস কি জেনারেট করবে এই জায়গায়। সো এইগুলো হচ্ছে আমাদের মাইনর লস। সো টোটাল লস তাহলে কি হবে, মেজর এবং মাইনর কি হবে অ্যাড করতে হবে। সো এই চেপ হচ্ছে মেজর, আর এখানে যতগুলা মাইনর বলছি সবগুলা অ্যাড করতে হবে। এখন কোন একটা সিস্টেমে যদি আমার বেন্ড না থাকে তাহলে এটা জিরো, কোনোখানে যদি সাডেন এনলার্জমেন্ট না হয় তাহলে এটা জিরো, ঠিক আছে? সো এরকম। আর যদি থাকে তাহলে এগুলো বসায় আমরা কি করব, এটা তো থাকবেই, এটা মাস্ট থাকবেই। সো এখান থেকে আমরা টোটাল লসটা কি বের করতে পারবো। মাইনর লস হইতেও পারে, নাও হইতে পারে, বাট ফ্রিকশনাল লস কি ডেফিনেটলি হবেই। আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেকটা কিভাবে ক্যালকুলেট করব এটার ইকুয়েশন গুলা কি ডেভেলপ করা, ঠিক আছে? সো এখন দেখতেছো যে মেজর লস তো ইম্পর্টেন্ট, বের করতেই হবে, বাট মাইনর লস গুলার হচ্ছে ভ্যালু কি অপেক্ষাকৃত কম, বা এর ভিতরে যদি আমি চিন্তা করি আসলে এক্সপানশন এবং কন্ট্রাকশনটা হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট, তারপরে হতে পারে বেন্ড, ঠিক আছে? সো অবস্থা বেদে তুমি আসলে কোন কোন লস গুলা ক্যালকুলেট করবা, আদৌ মাইনর লস ক্যালকুলেট করবা কি করবা না, নাকি মেজর লস ক্যালকুলেট করে তার সাথে একটা ফ্যাক্টর যোগ করে মানে গুণ করে দিবা, যে ঠিক আছে ধরলাম যে 10% মাইনর লস অ্যাড করে দিলাম। এগুলা সবই ডিপেন্ড করতেছে যে তোমার প্রজেক্টটা কত ইম্পর্টেন্ট, তারপরে তুমি কতখানি বেনিফিটেড হচ্ছ বা কতখানি টাইম দিবা, ঠিক আছে? সব কিছুর উপর ডিপেন্ড করে, কারণ এখানে দেখতেছো যে এটার ইনপুট কিন্তু খুবই কম আসবে, লাইক ভ্যালু খুব কম আসবে, বাট এগুলো এক একটা অবশ্যই কি হবে, কমপ্লেক্স সিনারিও দাঁড় করবে। যত বেশি আননোন অ্যাড করতেছো, প্যারামিটার দাঁড় করাচ্ছ, তত বেশি কি হচ্ছে, কমপ্লেক্স দাঁড়াবে, ঠিক আছে? হয়তোবা তার ইফেক্ট কি খুব কম। সো কি অবস্থা ভেদে করবা কি করবা না, এটা হচ্ছে তোমার জাজমেন্টের উপর। এখানে জাস্ট নর্মালি একটা কথা বলছে যে আমাদের শর্ট পাইপ যদি হয়ে থাকে, শর্ট পাইপ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মাইনর লসটা ক্যালকুলেট করা উচিত, ঠিক আছে? কারণ কি, কারণ শর্ট পাইপের ভিতরে যদি আমার মাইনর লস থাকে, শর্ট পাইপে মাইনর লস থাকলে ওইখানে মেজর লসটা যেই হবে সেইটার ভ্যালুর তুলনায় মাইনর লসটা আসলে নেগলিজিবল, খুব বেশি হবে না, ঠিক আছে? মানে একটা ভালো ইফেক্ট থাকবে। আর যদি লং পাইপ সিস্টেম হয়ে থাকে, যে অনেক লং পাইপ সিস্টেম, তো ওইখানে দেখা যাবে মাইনর লসের আসলে খুব বেশি ইফেক্ট করবে না, মেজর লসটাই কি ম্যাক্সিমামটাই কি গভর্ন করতেছে। সো সেই ক্ষেত্রে আমরা চাইলে ইগনোর করতে পারি। এখন কখন শর্ট পাইপ হবে, কখন লং পাইপ হবে, এরকম কিন্তু না যে লং পাইপ হইলে আসলে আমরা বাদ দিয়ে দিব, এরকম কিন্তু না। আবারও বলতেছি যে এগুলা হচ্ছে তোমার ইয়ের উপর, যে আসলে তুমি ক্যালকুলেট করবা কি করবা না, ঠিক আছে? সো এখানে একটা থাম রুল দিছে যে আসলে শর্ট পাইপ সিস্টেম কোনটা, লং পাইপ সিস্টেম কোনটা। স্ট্রিক্টলি স্পিকিং
দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, যেটা এতক্ষণ ধরে আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এরকম কোনো রুল নাই যে এটাই লং পাইপ এটাই শর্ট পাইপ। তারপরে একটা থাম রুল হিসাবে দিছে এরকম যে আমার টোটাল পাইপ সিস্টেমের লেন্থ যদি হয় 1000 টাইমস অফ ডায়ামিটারের চেয়ে বেশি, মানে টোটাল পাইপের লেন্থ হচ্ছে 1000 ডায়ামিটার, পাইপের ডায়ামিটার যা সেই ডায়ামিটারে গুণ করার পরেও যদি লেন্থটা বেশি হয়ে থাকে তাহলে সেটাকে বলতেছে হচ্ছে লং পাইপ সিস্টেম। আর শর্ট পাইপ সিস্টেম হচ্ছে যদি লেস দেন বা ইকুয়াল হয় তাহলে সেটাকে বলতেছে আমরা শর্ট পাইপ সিস্টেম। সেখানে এই জিনিসগুলো বলা আছে, ঠিক আছে। সো আমাদের এখন ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে এইচএফটা বের করা। সো আগেই বলছিলাম যে আমাদের ফ্রিকশনাল লসটা ল্যামিনার ফ্লোতে একরকম হবে, টার্বুলেন্ট ফ্লোতে একরকম হবে। সো এই কারণে আসলে ফ্লো প্যাটার্নটা কি সেটা আগে ক্লাসিফাই করা আছে, ওটা আমরা অলরেডি দেখছি রেনল্ডস নাম্বার দিয়ে কিভাবে কি করতে হবে। এখন আমরা ফার্স্টে দেখব যে এই ফ্রিকশনাল লস এইচএফ এর ইকুয়েশন বের করব কার জন্য, ল্যামিনার ফ্লো এর জন্য। এবং এটাকে আরেকটা নাম বলে হ্যাজেন পয়জেল ইকুয়েশন, কারণ তারা অ্যাকচুয়ালি জিনিসটা বের করছে। সো তাদের নাম অনুসারে হ্যাজেন পয়জেল ইকুয়েশনও কি বলে থাকে। সো আমরা এরকম একটা পাইপ চিন্তা করতেছি, পাইপের ভিতরে একটা সেকশন নিলাম হচ্ছে, মানে একটা স্ট্রিপ চিন্তা করতে পারি এ বি সি ডি, আর এখানে প্রেসার কাজ করতেছে P1, এখানকার প্রেসার কাজ করতেছে P2। আর এটা হচ্ছে আমাদের ভেলোসিটি প্রোফাইল, মাঝখানে হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, এটা হচ্ছে ভিসি। আর যে কোনো ডিস্টেন্সে আমরা ভেলোসিটি ভি ধরতেছি, তাহলে এই কার্ভের স্লোপ হবে ডিভি বাই ডিওয়াই। এখানে মাইনাস হবে কারণ এইখান থেকে ওয়াই হিসাব করতেছি। সো যত ওয়াই বাড়বে ওয়াই এর সাথে সাথে আমার ভেলোসিটি কি হবে, কমতে থাকবে। দ্যাট মিনস নেগেটিভ একটা স্লোপ কি এখানে জেনারেট করবে। আর এটা হচ্ছে ক্রস সেকশনটা দেখতেছি। সো এই যে স্ট্রিপটা নিছি, এই স্ট্রিপের হচ্ছে রেডিয়াস হচ্ছে ওয়াই এবং তার থিকনেস হচ্ছে ডিওয়াই। আর এই পাইপের হোল পাইপের ডায়ামিটার হচ্ছে আমার ডি, ঠিক আছে। সো এই জায়গায় এক নম্বরে যদি আমি পিজোমিটার বসাই তাহলে এইখানে সামহাও এইখানে কোথাও রিডিং পাইলাম সাপোজ, তাহলে এখানে প্রেসার হেড। আর এই জায়গায় যদি বসাই এই জায়গায় আমরা পাবো হচ্ছে কম পাবো ডেফিনেটলি, যেহেতু লস হচ্ছে। সো এটা হচ্ছে 2 নম্বর সেকশনে প্রেসার হেড। সো এই দুইটা হেডের যে ডিফারেন্স এটাই হবে আমাদের হেড লস বা ফ্রিকশনাল লস। এটা কেমনে বললাম বলো দেখি একজন। এখানে এই দুইটা হেডের ডিফারেন্সটাই যে আমাদের মেজর লস হচ্ছে বা ফ্রিকশনাল লস হচ্ছে ডাইরেক্টলি বলে দিলাম, এটা অলরেডি বলছি। সো এই কারণে বলতে বললাম যে কেউ বলতে পারবে কিনা। প্রথম কথা হচ্ছে আমার এখানে কি কোনো ধরনের মাইনর লস আছে? এই জায়গায় কি মাইনর লস হওয়ার কোনো চান্স না আছে? স্যার, মাইনর লস নাই। মাইনর লস হচ্ছে না। সো যেই লসটা আমরা পাচ্ছি এটা হচ্ছে মেজর লস হবে কনফার্ম। কিন্তু এই প্রেসার হেডের ডিফারেন্সটাকে আমরা হচ্ছে বলে ফেলতেছি এইটাই লস, মানে টোটাল ফ্রিকশনাল লস। এটা কেমনে পারলাম? কারণ আমাদের তো আরো এনার্জি আছে, তাই না? আমাদের আরো কি আছে, ইলিভেশন হেড বা হচ্ছে, হ্যাঁ, তারপরে ছিল ভেলোসিটি হেড, তাই না? ওগুলা আনতেছি না কেন? কারণ হচ্ছে আমাদের পাইপটা তো এরকম। সো আমি যেই জায়গায় ড্যাটাম থেকে নেই না কেন, এই জায়গার জেড আর এই জায়গার জেড কি হবে, সেম হবে। সো ইলিভেশন হেডের কিন্তু কোনো চেঞ্জ নাই। তারপরে এই জায়গার যে এরিয়া, এই জায়গার এরিয়াও কি সেম, ডায়ামিটার তো কোনো চেঞ্জ হচ্ছে না। সো এই জায়গার ভেলোসিটি যা এখানকার ভেলোসিটিও কি তা। সো এখানকার ভেলোসিটি হেড যা এখানকার ভেলোসিটি হেডও কি তাই হবে। সো তার মানে এই যে লসটা আমরা পাচ্ছি, এই লসটা তাহলে কোথায় পাচ্ছি, শুধুমাত্র প্রেসার হেডে যে ডিফারেন্সটা আমরা পিজোমিটারে পাবো সেটাই হচ্ছে কি আমাদের টোটাল যে হেড লসটা হচ্ছে সেটাই কি রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিনস আমরা যদি P1 পাচ্ছি এটা এক নাম্বার সেকশনে প্রেসার, যেমন 2 নাম্বার সেকশনে প্রেসার পাচ্ছি এটা। সো এই দুইটার যদি ডিফারেন্স করি তাইলে, এবং এটা হচ্ছে প্রেসারে আছে, সো এরিয়া দ্বারা গুণ করলে আমরা ফোর্সে চলে যেতে পারবো। সো এই দুইটার যে ডিফারেন্স এটাই হচ্ছে কি আমাদের এইচএফ। সো এখানে ডিরেক্টলি এই জন্য লিখছি H1 মাইনাস H2 টাই হচ্ছে কি এইচএফ। এটা বোঝানোর জন্য এতক্ষণ এগুলো বললাম। আর এটা তো এরিয়া দ্বারা গুণ করছি, জাস্ট ফোর্সে নিয়ে গেলাম আর গামা তো রয়ে গেছে। সো H1 মাইনাস H2 যে এইচএফ হয়ে গেল ডিরেক্টলি, এটার জন্য এতক্ষণ মানে বললাম আর কি। সো এইটা গেল লস পাচ্ছি। এখন এই লসটা কিসের জন্য পাচ্ছি? অবশ্যই কি ভিসকোসিটি বা ফ্রিকশনের কারণে। সো আমাদের এই জিনিসটা পড়ে আসছো
তোমাদের শাহনওয়াজ স্যার পড়ানোর কথা যে ভিসকোসিটি, তাইলে হচ্ছে ভিসকোসিটির কারণে যে শিয়ার স্ট্রেস জেনারেট হচ্ছে সারফেসে, এটা কিভাবে বের করবো, টাউ ইজ ইকুয়াল টু এত। সো এখানে এটা মাইনাস কেন, কারণ আগেই বলছিলাম যে আমার ওয়াই এর সাথে সাথে এখানে নেগেটিভ কি স্লোপ কি কাজ করতেছে, ঠিক আছে। সো এইটা যেটা পাইছি এটা হচ্ছে কি, এটা কি স্ট্রেস পাইছি। সো এটাকেও কি করতে হবে, ফোর্সে নিতে হলে এরিয়া দ্বারা গুণ করতে হবে। সো আমাদের সিলিন্ডার শেপ যেহেতু, সো এরিয়া হবে কি 2 পাই আর এইচ। সো 2 পাই, এই আরটা হচ্ছে কি ওয়াই, আর এলটা হচ্ছে কি এইচ, ঠিক আছে। সো বাকি যা আছে তাই এই মাইনাস। সো এইটার কারণে, এই শেয়ার স্ট্রেসের কারণে কি হচ্ছে আমাদের এই লসটা হচ্ছে, তাই না। সো এইটা এবং এইটা কি হবে, ইকুয়াল হবে। সো এই দুইটা ইকুয়াল লিখলাম। সো এই দুইটা ইকুয়াল করে এটাকে রিঅ্যারেঞ্জ করলে এই ফরম্যাটে চলে আসে। দেন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এই জিনিসটা আসে। ইন্টিগ্রেট করতেছি কার রেসপেক্টে, ওয়াই এর সাপেক্ষে করতে হবে, তাই তো। সো এখানে বাকি এগুলা তো সবই কনস্ট্যান্ট। সো এটা কি হলে কি হবে, ওয়াই স্কোয়ার বাই 2 হবে। সো ওয়াই স্কোয়ার বাই 2, 2 2 এ 4 হয়ে গেছে। আর কনস্ট্যান্ট একটা আসবে। সো এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে। সো আমরা যদি লিমিট বসাই যে y ইজ ইকুয়াল টু d/2, দ্যাট মিন্স y যখন d/2, দ্যাট মিন্স এই জায়গায় y তো আমরা এখান থেকে হিসাব করতেছি, d/2 মানে এই জায়গায়। সো এই জায়গায় আমাদের ভ্যালোসিটি কি হবে, 0। এটা তো আমরা জানি সারফেসে। সো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম। সো এই ভ্যালুটা এখানে যদি বসাই, c1 এর ভ্যালু এটা চলে আসবে, মানে কনস্ট্যান্টের ভ্যালু। দেন কনস্ট্যান্টের ভ্যালুটা এখানে বসাবো, তাহলে আমাদের ভি এর ইকুয়েশন আসতেছে এইটা। সো এই ইকুয়েশনটাই হচ্ছে কি রিপ্রেজেন্ট করতেছে, আমাদের এই কার্ভের ইকুয়েশন, এই কার্ভের ইকুয়েশন, ঠিক আছে। সো এখানে যদি আমি ওয়াই এর ভ্যালু বসাইতে থাকি, লাইক ওয়াই এর ভ্যালু যদি আমি এইখান থেকে এই পর্যন্ত বসাই, তাহলে এই জায়গার ভ্যালোসিটি পাবো। ওয়াই এর ভ্যালু যদি এই জায়গায় বসাই, এই জায়গায় ভ্যালোসিটি পাবো। মোট কথা এই কার্ভটার ইকুয়েশন হচ্ছে কি এইটা। So this equation gives the velocity v at any distance y from the pipe axis. ঠিক আছে। আচ্ছা, এখন ভ্যালোসিটির ইকুয়েশন বাইরে হয়ে গেছে, বাট আমার তো আসলে ডিসচার্জ যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, ধরলাম যে এই উইথ টি ওয়াই যে রিংটা আছে, মানে হচ্ছে এইটা, এই ভিতর দিয়ে আসলে কি পরিমাণ ডিসচার্জ বের হচ্ছে সেটা যদি বের করতে চাই, ডি কিউ আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এভি। সো হচ্ছে এই ভ্যালোসিটি আর এই হলো এরিয়া 2 পাই ওয়াই ইনটু ডিওয়াই, থিকনেস হচ্ছে ডিওয়াই। সো ভ্যালোসিটির ভ্যালু এখানে বসাবো, বসাইলে আমাদের ইকুয়েশনটা আসে এইটা, টু সিম্পলিফাইড করলে। দেন আমরা এখন লিমিট যদি বসাই যে y ইজ ইকুয়াল টু 0 থেকে y ইজ ইকুয়াল টু d/2, এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের ডিসচার্জের ইকুয়েশন চলে আসে এটা। দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু 0 থেকে y ইজ ইকুয়াল টু d/2, এর ভিতরে আমরা লিমিট কি বসাচ্ছি। এখানে এটা হচ্ছে 3-4 লাইন পড়লে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে, করলে পারা উচিত। আচ্ছা, তারপরে এটা আসলো। দেন এখানে হচ্ছে আমরা জাস্ট এখন হচ্ছে সাবস্টিটিউট করতেছি, আমাদের ডিসচার্জের ইকুয়েশন কিন্তু চলে আসছে। এরপরে যেটা করব যে আমরা জানি হচ্ছে গামা ইজ ইকুয়াল টু রো জি। সো এই গামার পরিবর্তে হচ্ছে আমরা রো জি বসাবো। সো রো জি যদি বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসবে, পাই থাকবে, রো থাকবে, জি থাকবে, দেন এখানে এইচ এফ ই টু দি পাওয়ার 4, আর এখানে আছে 128 যা আছে তাই। সো এইটা হচ্ছে কি ইন টার্মস অফ গামাতে। এরপরে এটা আছে ইন টার্মস অফ রোতে, যে আমি যদি রো যদি জানি তাহলে এটা করতে পারি। আবার আমরা জানি হচ্ছে কিনেমেটিক ভিসকোসিটি হচ্ছে মিউ বাই রো। সো এই রোটাকে এখানে চিন্তা করতে পারি, এই জায়গায় চিন্তা করতে পারি। সো এইটা পরিবর্তে আমরা লিখতে পারি কি কিনেমেটিক ভিসকোসিটি, তাই তো। সো এই জায়গায় তাহলে কি আসবে, এই ইকুয়েশনটা আসবে, পাই জি, এখানে পাই জি রো তো আর থাকতেছে না, পাই জি এইচ এফ টি টু দি পাওয়ার 4, নিচে থাকবে 128 এল কিনেমেটিক ভিসকোসিটি। সো কিউটা আমরা তিনটা টার্মে লিখতে পারি, একটা হচ্ছে গামাতে ইন টার্মস অফ গামাতে, আরেকটা লিখতে পারি ইন টার্মস অফ রোতে, আরেকটা লিখতে পারি ইন টার্মস অফ কিনেমেটিক ভিসকোসিটিতে। একটা জানলেই বাকিগুলা, যদি আমি এই রিলেশনশিপগুলো যদি জানি তাহলে বাকিগুলাতে আমি চাইলে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট কনভার্ট করতেছি যে বিভিন্ন
হচ্ছে রিপ্রেজেন্ট মানে বিভিন্ন ওয়েতে যে চেঞ্জ করা যায় বিভিন্ন ফর্মে, এটার জন্যই। তাহলে এখন যদি আমি প্রত্যেকটা থেকে এইচএফ বের করতে চাই, লাইক এখান থেকে যদি আমি চিন্তা করি, আমার তো ফাইনালি এইচএফটা দরকার ছিল। সো এইচএফ যদি বের করতে চাই তাহলে কি হবে, কিউ এখানে চলে যাবে, এইচএফ এখানে আসবে, সো এই ইকুয়েশন আসবে, ঠিক আছে। তারপর আমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে এইটা আসবে, আর যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে এইটা আসবে। সো এইটা আসতেছে হচ্ছে এইখান থেকে, এইটা আসতেছে হচ্ছে এই জায়গাটা, আর এইটা আসতেছে হচ্ছে এইখানে, ঠিক আছে। সো এই হলো এইচএফ এর ইকুয়েশন, আমাদের যেটা দরকার ছিল ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে এইচএফ এর ইকুয়েশন কি হবে আমরা কিন্তু বের করে ফেলছি। সো আমি যদি ডিসচার্জ জানি, তারপরে লেন্থ জানি, গামা টি, তারপরে হচ্ছে মিউ, এগুলো যদি জানি তাহলে এইচএফ বের করতে পারবো। অথবা আমি যদি এখানে রো জানি, মানে যে যেটা প্যারামিটার জানবো সেইভাবে যদি আমি বসাই তাহলে এইচএফটা কি হবে সেটা আমি কি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। একটা ইকুয়েশন জানলে কিন্তু বাকি দুইটাতেও আমি চাইলে কি করতে পারবো, মুভ করতে পারবো, খালি আমার এই জিনিসটাই হচ্ছে কি জানা থাকতে হবে। এখন ডিসচার্জের আমরা আরেকটা এমনি নরমাল যে আমাদের ইকুয়েশন ছিল যে কিউ ইজ ইকুয়াল টু এভি, বাট টি জানা থাকলে পাই ডি স্কয়ার বাই 4 ইনটু ভেলোসিটি। সো এই কিউ এর ভ্যালুটাই আমরা যদি এই ইকুয়েশন গুলোতে বসাই তাইলে কি হবে, তাইলে এইচএফ এর আরেকটা ইকুয়েশন পাবো ইন টার্মস অফ কিসে, ইন টার্মস অফ ভ্যালোসিটিতে। সো এইখানে যে ইকুয়েশনটা দেখাইছে এটা আসছে এইখানে, এইটা। সো সিমিলার ওয়েতে তুমি এইখানে যদি বসাও এরকম একটা ইকুয়েশন পাবা, এখানে বসালে এরকম একটা ইকুয়েশন পাবা, ঠিক আছে। সো এখানে আর দেখায় নাই, বাট চাইলে বের করতে পারবো। সো এটা হচ্ছে ইন টার্মস অফ, তাহলে এইচএফ এর ইকুয়েশন কিন্তু, এইচএফ এর ইকুয়েশন কিন্তু এইটা হচ্ছে কি ইন টার্মস অফ ডিসচার্জে, আর এটা আসতেছে কি ইন টার্মস অফ ভেলোসিটিতে। আর বাকি যে দুইটা পাবো বা আরো যে এরকম তিনটা করে লিখতেছি, এইটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার কিনেমেটিক ভিসকোসিটিতে, একটা আসবে কিসে রোতে, আর একটা আসবে কিসে আমাদের গামাতে, ঠিক আছে। সো কখন ভ্যালু কি দেওয়া আছে, কোনটা অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে তোমার প্রবলেমের ডাটা গিভেন বা এই হিসাব করে দেখলে কি বের করতে পারবা। এমন না যে তোমার এতগুলা ইকুয়েশন মনে রাখতে হবে, তুমি যদি এই ইকুয়েশনটাই মনে রাখতে পারো এখান থেকে চাইলে এই সিম্পল জিনিস জানলে তারপর তুমি কি ইজিলি যে কোনোটাতেই কি মুভ করতে পারবা, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এরপরে যেটা বলছে যে আসলে এই ইকুয়েশন আমরা কিন্তু এইচএফ এর ইকুয়েশন বের করে ফেলছি, মেইনলি এটা হচ্ছে ডিসচার্জের আর এটা হচ্ছে কি আমাদের ইন টার্মস অফ ভেলোসিটিতে। সো 8.11 ওয়াজ ফার্স্ট ডিটারমাইন এক্সপেরিমেন্টালি বাই হ্যাজেন পয়সেল, মানে হ্যাজেন হচ্ছে এত সালে এবং ও হচ্ছে এত সালে করছে, দুইটাই খুব কাছাকাছি সময়। সো এই দুইজনের নাম অনুসারে এটাকে হ্যাজেন পয়সেল ইকুয়েশন বলে, এবং এটা হচ্ছে একটা ডিরাইভ ইকুয়েশন, কিন্তু আমরা কিন্তু এতক্ষণ ডিরাইভ করে বের করছি। এর পরবর্তীতে যখন আমরা টার্বুলেন্টেরটা দেখবো এটা কিন্তু ডিরাইভ ইকুয়েশন না, এটা কিন্তু ইম্পেরিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। সো এটা একটা ডিরাইভ ইকুয়েশন বা এক্সাক্ট ইকুয়েশন আর কি। it indicates এত, আচ্ছা এখানে যেটা বলছে it indicates that in laminar flow the loss of head is proportional to the first power of the mean velocity। তার মানে কি, এইখান থেকে বোঝা যাচ্ছে যে এইচএফটা ভেলোসিটির সাথে কি প্রপোর্শনালি কি ভ্যারি করতেছে। আর আমরা যদি টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে দেখি এইচএফটা ভেলোসিটির কি স্কোয়ারের সাথে কি ভ্যারি করতেছে, এবং এই কথাটাই আমরা হচ্ছে একদম শুরুর দিকে পড়ে আসছিলাম এই জায়গাতে, এই যে এই জায়গাতে frictional resistance is proportional to the mean velocity of flow when the flow is কি laminar। সো প্রপোর্শনাল, আর স্কোয়ার হচ্ছে কখন, যখন হচ্ছে টার্বুলেন্ট। সো এইটারই হচ্ছে আমরা এখান থেকে ইকুয়েশন থেকে আজকে বুঝলাম যে আসলে এটা কিভাবে আসছে, ঠিক আছে। এই লাইনটা লিখলো, তারপরে it was experimental এত gives correct result, it is mostly used for the experimental determination of fluid viscosity and এত, এটা পড়লে বুঝা যাচ্ছে। আচ্ছা, সো আমরা এইখানে যেটা করতেছি 8.11 ইকুয়েশনটাকে হচ্ছে আমরা আবার যদি রিঅ্যারেঞ্জ করি, এখানে হচ্ছে আমরা যদি মিউ বের করতে চাই মানে ভিসকোসিটি কত, তাহলে এই ইকুয়েশনটা আসে। এটা কোন ইকুয়েশনটা থেকে করছে কেউ কি বলতে পারবা? এই জায়গায় যে ইকুয়েশনটা আসতেছে
এই ইকুয়েশনে আমি কিউ এর ভ্যালু যখন এটা বসাবো, বসানোর পরে এইচএফ ইজ ইকুয়াল টু সামথিং এইখানে একটা পাবো। এইটা থেকে এখন যদি আমি মিউ বের করতে চাই তাইলে যেটা হবে এটা হচ্ছে এই ইকুয়েশনটা, ঠিক আছে। সো এটা জাস্ট হচ্ছে আমি যদি ভিসকোসিটি বের করতে চাই তাহলে কি হবে, এটা জাস্ট এমনি দেখাইছে আমাদের, কিন্তু এইচএফ এর সাথে এটার সম্পর্ক নাই। সো এইচএফ কিন্তু আমরা অলরেডি এই জায়গায় বের করে ফেলতেছি। এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে এক্সট্রা আরো কি কি জিনিস ইনফরমেশন আমরা বের করতে পারি আর কি, ঠিক আছে। সো এরপরে গামা এইচএফটাকে আমরা লিখতে পারি এইচ1 মাইনাস এইচ2, সো এই ফরম্যাটে লেখা যায়। তারপরে আবার এই গামা এইচ1 মানে এইচ2 মানে কি, প্রেসারের যে ডিফারেন্স অফ পি1 মাইনাস পি2। সো এইগুলা আসলে জাস্ট হচ্ছে রিঅ্যারেঞ্জ করা, যে আমার প্রবলেমে কি দেওয়া থাকবে সেই হিসাবে যাতে আমি করতে পারি। বাট একটা জানলেই আমি বাকি সবগুলাতেই কি ট্রান্সফার হতে পারবো। সো এটা গেল। তারপরে এখানে আরো কিছু ডেভেলপ করার চেষ্টা করছে, যে 8.7, দ্যাট মিনস আমাদের ভেলোসিটির যে ইকুয়েশনটা ছিল এইটা। সো এই ইকুয়েশনে আমি যদি এখন ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে চাই, দ্যাট মিনস ভিসি, তার মানে ওয়াই এর ভ্যালু বসাইতে হবে কত, 0। সো ওয়াই এর ভ্যালু যখন 0 বসাবো, যেটা আসবে এটাই কি অ্যাকচুয়ালি ভিসি রিপ্রেজেন্ট করবে। সো এখানে আমরা যদি ওয়াই এর ভ্যালু 0 বসাই তাহলে ভিসি ইজ ইকুয়াল টু এত আসে। আর 8.11 থেকে আমরা দেখতেছি যে 8.11 থেকে আমরা যদি ভি বের করতে চাই, এখানে এটা ভি ইজ ইকুয়াল টু যদি লিখতে চাই তাহলে ভি ইজ ইকুয়াল টু এত লেখা যায়। সো এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে ভিসি ইজ ইকুয়াল টু 2v আসে। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে কি তার মিন ভেলোসিটির 2 গুণের সমান, যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে এই জায়গায় বলছিলাম, এই জায়গায়, ঠিক আছে। সো এটা হয়ে গেল একটা প্রবলেম। দেখতেছি কি বলছে, যে in a laboratory experiment a crude oil is flowing through a pipe of diameter এত diameter দেওয়া আছে, velocity এত দেওয়া আছে, during the experiment a pressure difference of এত was recorded from two pressure gauges 8 meter apart, find the viscosity of the flowing oil। তার মানে এরকম একটা কন্ডিউট বা পাইপ আছে, এর ভিতর দিয়ে হচ্ছে ক্রুড অয়েল হচ্ছে যাচ্ছে, এবং এখানে হচ্ছে দুইটা পিজোমিটার বসানো আছে। সো দুইটা পিজোমিটারের মধ্যে যে লেন্থ, সেই লেন্থ হচ্ছে কত, 8 মিটার, মানে এল এর ভ্যালু হচ্ছে 8 মিটার, পাইপের ডায়ামিটার দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, তারপর প্রেসার ডিফারেন্স, দ্যাট মিন্স দুই পিজোমিটার থেকে আমরা যে ডিফারেন্সটা পাচ্ছি প্রেসারে পি1 মাইনাস পি2 বা গামা এইচএফ ও লিখতে পারি, সেটা হচ্ছে কত, এত দেওয়া আছে, মানে এইটাতে একটা পাবো, এটাতে একটা পাবো। সো এবার এটাকে হচ্ছে আমরা মিলিমিটার নিয়ে গেলে এত লিখতে পারি। সো এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের গিভেন, আমাদের বের করতে বলছে ভিসকোসিটি। সো আমরা একটু আগে দেখছিলাম যে মিউ ইজ ইকুয়াল টু এত, এই কোশ্চেনটা যদি বসাই, সো আমাদের সবগুলো ভ্যালু জানি, এটা বসালে আমাদের ভিসকোসিটি কি চলে আসছে। সো এটা হলো আমাদের ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে এতটুকু। এরপরে আমরা টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে হচ্ছে ফ্রিকশনাল লস কিভাবে বের করব সেটা দেখব। এবং এটাকে বলা হচ্ছে, আর্গেটটা ছিল হ্যাজেন-পয়েজেল ইকুয়েশন, আর এটা হচ্ছে কি ডার্সি-ওয়েসবেক ফর্মুলা। মানে ডার্সি-ওয়েসবেক হচ্ছে এই জিনিসটা, এই ইকুয়েশনটা ডেভেলপ করছে। সো তাদের নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ডার্সি-ওয়েসবেক ফর্মুলা। আগে বলছিলাম যে টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে যে ফ্রিকশনাল লসটা আমরা বের করতেছি এইচএফ, এটা কিন্তু একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন, কোনো এক্সাক্ট বা ডিরাইভ ইকুয়েশন না। সো এম্পিরিক্যাল ইকুয়েশন যেই তো অনেকেই অনেকভাবে বের করছে, বাট সবচেয়ে বেশি পপুলার হয়েছে কোনটা, ডার্সি-ওয়েসবেক যে ফর্মুলা সেটা। এবং আমরা লাস্টে একটু করে এখানে দেখবো যে ফ্যানিংস এর একটা ইকুয়েশন আছে, উনিও একভাবে চেষ্টা করছে। সো এটা ছিল ডার্সি-ওয়েসবেকের ইকুয়েশন, আর এটা হচ্ছে ফ্যানিংস এর ইকুয়েশন। জাস্ট পার্থক্য বুঝাই যাচ্ছে যে এখানে এফ আর এখানে চলে আসছে কি 4f প্রাইম, আর বেসিক্যালি আর কোনো কিন্তু পার্থক্য নাই। সো ওটা পরে দেখতেছি। তাহলে এম্পিরিক্যাল ইকুয়েশন যেই তো, এটা তো এক্সাক্ট ইকুয়েশন না বা ডিরাইভ ইকুয়েশন না। সো আগে চিন্তা করতে হবে যে আসলে আমাদের এই হেড লসটা কি কি প্যারামিটারের উপর কি ডিপেন্ড করতে পারে। সো আমরা এখান থেকে দেখতেছি 5টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। আমরা নিজেরাও আসলে চাইলে বলতে পারবো, যেমন প্রথমটা কি আছে, যে প্রথমটা কি হবে, হেড লস কার উপর ডিপেন্ড করবে, ডেফিনেটলি পাইপের কিসের উপর, রাফনেসের উপর। সো রাফনেস যত বেশি হবে হেড লস বেশি হবে, রাফনেস কম হলে হেড লস কি হবে, কম হবে। সো turbulent flow generally increases
ফ্রিকশনাল লস ইন টার্বুলেন্ট ফ্লো জেনারেলি ইনক্রিজেস উইথ দ্য রাফনেস কে, তার মানে এইচ এ প্রপোর্শনাল টু কে, দ্যাট মিনস কে যদি বাড়ে আমার রাফনেস কি হবে, মানে রাফনেস তো বাড়বেই কে বাড়লে, আর তার মানে হচ্ছে হেড লস কি বাড়বে। এখন কেটা কি, এটা নিয়ে হচ্ছে আমরা এর পরের ক্লাসে হয়তো দেখবো, আজকে মনে পারবো না, সেটা হচ্ছে স্যান্ড গ্রেইন রাফনেস কে বলে। সো ইন ডিটেলস আমরা যখন এখানে আসবো তখন বলবো, আপাতত এতটুকু বলি যে আমাদের পাইপের ভিতরে যে রাফনেসটা থাকবে, এই রাফনেসটা তো এক এক জায়গায় এক এক রকম হবে। আমরা যদি জুম করে দেখি, কোনো জায়গায় কম থাকবে, কোনো জায়গায় বেশি থাকবে, ঠিক আছে, এই জায়গাও থাকবে। সো এইটার যে এভারেজ যে হাইটটা, এই এভারেজ হাইটটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে কি তাহলে রাফনেস, যেটা মানে এভারেজ হাইটটাকে বলা হচ্ছে রাফনেস। সো এটা যত বেশি হবে তত বেশি কি ফ্রিকশন জেনারেট করবে, তত বেশি আমার কি হবে হেড লস হবে। সো এইচ এ প্রপোর্শনাল টু কি হবে কি। 2 নাম্বার পয়েন্টটা কি বলছে, যে হেড লস ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য ওয়েটেড সারফেস, দ্যাট মিনস আমার এই হলো সার্কুলার সেকশন। সো এই এরিয়া পুরাটা জুড়েই তো আমার কি আছে, ক্রস সেকশন পুরাটা জুড়েই তো রাফনেস আছে, তাই না। সো এরিয়া যত বেশি হবে রাফনেসটাও কি থাকবে, বেশি থাকবে। সো এটা বোঝা যাচ্ছে যে এরিয়া যত বেশি হবে হেড লসও কি হবে তত বেশি হবে। সো এইচ এ প্রপোর্শনাল টু কি হবে পাই টি এল। আচ্ছা, তারপর 3 নাম্বার বলছে কি, ফ্রিকশনাল লস ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ সাম পাওয়ার অফ দ্য ডায়ামিটার অর এস 1 বাই এত। সো এখানে বলছে যে ডায়ামিটারের সাথে হেড লসটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট মিনস ডায়ামিটার যদি বাড়ে হেড লসটা কি হবে কমবে, বা হচ্ছে ডায়ামিটার যদি কমে হেড লস কি বাড়বে। এটা আমরা কিভাবে বুঝলাম, এটারই আরেকটা 4 নাম্বারটা একসাথে দেখলে বুঝে যাবে যে ফ্রিকশনাল লস ভ্যারিস অ্যাজ সাম পাওয়ার অফ দ্য ভেলোসিটি। সো ভেলোসিটি যদি, এটা তো বুঝে যাচ্ছে যে ভেলোসিটি যত বেশি হবে, যত বেশি ভেলোসিটি হবে তত হেড লস কি হবে বেশি হবে। সো এটা কি এইচ এ প্রপোর্শনাল টু কি ভি হবে। এখন কত পাওয়ার, এই সাম পাওয়ার মানে আমরা এক্স্যাক্টলি জানি না আসলে পাওয়ারটা কত হবে, 1 2 3 নাকি অন্য কিছু, নাকি 1.25, আমরা কিছুই জানি না। সো এই হিসাবে মানে খালি বুঝতেছি যে ভেলোসিটি কোন একটা পাওয়ার বা ভেলোসিটির সাথে কি আমাদের এটা ভ্যারি করতেছে প্রপোর্শনালি। সো এই জন্য আমরা এটাকে একটা পাওয়ার যেহেতু মানে জানি না, সো এই হিসাবে আমরা এখানে এন ধরলাম। এখন একটা জিনিস বলো, যে ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, তাহলে ডায়ামিটারের সাথে কি হবে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, মানে কি ইজ ইকুয়াল টু এভি, তাই তো। সো এইটার থেকেই তো আসলে ডায়ামিটারটা আসতেছে। সো ডায়ামিটার যদি বাড়ে, মানে ভেলোসিটি যদি বাড়ে ডায়ামিটার কি কমবে, বা ডায়ামিটার বাড়লে ভেলোসিটি কমবে। সো একটার সাথে আরেকটা কি রিলেশন কি অপোজিট। সো এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তাই হয়েছে, যে এই জন্য আমার ডায়ামিটারের সাথে কি ইনভার্স প্রপোর্শনাল। ডায়ামিটার যদি বাড়ে তাহলে ভেলোসিটি কি হয়ে যাবে কমে যাবে, তাই না। সো এই কারণে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এবং এইটারও আমরা পাওয়ারটা কি জানি না, সাম পাওয়ার। সো এই জায়গায় আমরা পাওয়ারটা হচ্ছে এক্স ধরে নিলাম। তারপরে লাস্টেরটা বলছে কি, ফ্রিকশনাল লস ভ্যারিস অ্যাজ সাম পাওয়ার, এখানেও সাম পাওয়ার অফ দ্য রেশিও অফ ভিসকোসিটি টু ডেনসিটি। সো আমরা বুঝতেছি যে ফ্লুইড যেটা হবে তার ডেনসিটি একটা ইফেক্ট করবে এবং তার ভিসকোসিটির উপর কি ডিপেন্ড করবে। সো মিউ বাই রো, এবং এটা পাওয়ার যেহেতু জানি না আমরা ধরে নিলাম পাওয়ারটা হচ্ছে কত আর। সো আমরা যদি এই 5টা ইকুয়েশন, মানে এই 5টা যদি আমরা কম্বাইন করি তাহলে এই জিনিসটা লেখা যায়। আমরা দেখতেছি সবগুলোই প্রপোর্শনাল। সো প্রপোর্শনালটাকে ইকুয়াল করতে হলে সমানুপাতিক ধ্রুবক একটা বসাইতে হয়। সো এখানে আমরা কে প্রাইম বসাচ্ছি, তারপরে যা আছে সেগুলো হচ্ছে ডিরেক্টলি এখান থেকে বসছে আর কি। কে এখানে আসছে, পাই ডিএল ছিল, পাই ডিএল আসছে 1/d যার পাওয়ার এক্স এখানে লিখছি, ভি এর পাওয়ার হচ্ছে এন এটা লিখছি, এবং মিউ বাই রো আর এটাও লিখছি। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, সো এই ইকুয়েশনটাকে এখন হচ্ছে কম্বাইন্ডলি আমরা যদি চিন্তা করি তাহলে এই ফরম্যাটে লেখা যায়। এখানে যেটা করছে যে কে প্রাইম লিখলাম, তারপর কে লিখলাম, এরপরে মিউ বাই রো যেটা আর পাওয়ার এখানে লিখলাম,
আর বাকিগুলো হচ্ছে এখানে লিখতেছি। এখানে খেয়াল করে দেখো যে ডি এর পাওয়ার আছে কত এক্স, ডি এর পাওয়ার আছে কত এখানে এক্স, আর এখানে ডি আছে কত 1। তার মানে আমার কি হবে অ্যাকচুয়ালি 1/d⁻x-1, তাই তো? সো এই x-1টাকে আমরা হচ্ছে m লিখতেছি, সো এখানে m লিখলাম। আর v⁴n এটা তো আর কিছু নাই, সো এখানে লিখলাম l, l এর কিছু নাই, সো l এখানে আসলো। এখন কথা হচ্ছে এই যে k প্রাইম হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি, মানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন যেটা হচ্ছে এই পুরো টার্মটার পরিবর্তে আমরা হচ্ছে কে লিখবো, এই পুরো টার্মটার পরিবর্তে আমরা কে লিখবো। কারণ কি? কারণ কে প্রাইম একটা কনস্ট্যান্ট, তারপরে পাই তো কনস্ট্যান্টই, কে যেটা একটা ফিক্সড কন্ডিউটের জন্য আমার এই কেটাও কি কনস্ট্যান্ট। এখন মিউ বাই রো এটা তো কনস্ট্যান্ট না অ্যাকচুয়ালি, বাট এটার ইফেক্ট হচ্ছে খুবই কম, সো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, ঠিক আছে? বা এটা যদি আমরা ধরতেও চাই তাহলে হচ্ছে এই কেটাকে হচ্ছে আমরা কি করব, কেটাকে হচ্ছে ওইভাবে কি করতে হবে, মডিফাই করতে হবে। এখানে এই কথাটাই লিখছে যে দ্য ইফেক্ট অফ ভিসকোসিটি অ্যান্ড ডেনসিটি, দ্যাট মিনস এটা অফ ওয়াটার, আমরা যেহেতু মেইনলি ওয়াটার নিয়ে চিন্তা করি, অফ ওয়াটার অন লস অফ হেড at usual flow velocities is so small that it can be neglected. So আমরা চাইলে এটা নেগলেক্ট করতে পারি। if there is any little effect, যদি কিছু থাকেও আমরা যদি কাউন্ট করতে চাই, ডেফিনেটলি আছে বাট খুবই কম আর কি, সো এটা যদি কাউন্ট করতে চাই it could be easily included in a general coefficient. সো আমরা এটাকে ওই হিসাবে কি করব, আমরা মডিফাই করে দেব। So if we substitute k for the quantity of brackets, that means এইটা পরিবর্তে আমরা k বসাচ্ছি, তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে এইটা। সো এখন এই ইকুয়েশনটা মোটামুটি আমরা পেয়ে গেছি যে আসলে এইচএফ ইজ ইকুয়াল টু কি হবে, বাট এখনো মানে মেইন টার্গেট কি আসলে কে কত হবে সেটা বের করা, কারণ কে আমরা জানি না, তারপরে এম কত হবে এটাও জানি না, এন কত হবে সেটাও জানি না। সো আমরা যদি এই তিনটা প্যারামিটার কি হবে বা কিভাবে বের করতে পারবো এটা যদি জানি, তাহলে হচ্ছে আমাদের এইচএফ এর ইকুয়েশন কিন্তু দাঁড়ায় যাবে, ঠিক আছে? সো a determination of k, m and n is necessary for practical application of equation এত। এখন জেজি এত সালে বলছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে 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 সে দেখছে এবং পরবর্তীতে বললো যে এই n এর ভ্যালু হবে হচ্ছে 2, এই n এর ভ্যালু হবে কত 2, দ্যাট মিন্স ভ্যালোসিটি, মিন ভ্যালোসিটি স্কোয়ারের সাথে হচ্ছে হেড লসটা হচ্ছে কি ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এই যে এত সালে পয়েন্টেড আউট দ্য লস অফ হেড ইন দ্য ফ্লো অফ ওয়াটার ইন কন্ডিউটস ভ্যারিড অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য মিন ভ্যালোসিটি। এবং প্রায় অনেক বছর পরে মিডল অফ দ্য 19th সেঞ্চুরিতে এই ডার্সি ওয়েস্টবেক তারা যেটা করতেছিল আর কি, তারা এটাকে অ্যাকসেপ্ট করছে যে ঠিক আছে এই এন এর ভ্যালু হবে 2, আর তারা বলতেছে যে এই এম এর ভ্যালু হবে 1, ঠিক আছে? এই এম এর ভ্যালু হবে কত 1, ঠিক আছে? ফার্দার মডিফাইড এত দ্য বাই প্রপোজিং এ ভ্যালু 1 ফর এম, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু হচ্ছে 1, এবং এই ইকুয়েশনটাকে হচ্ছে 2g দ্বারা আমরা এখানে গুণ করব এবং 2g দ্বারা এখানে ভাগ করছি। সো ইকুয়েশনটা তাহলে এই ফরম্যাটে আসলো, এখানে এন এর ভ্যালু আমরা 2 বসাই ফেলছি এবং এম এর ভ্যালু আমরা 1 বসাইছি। সো ইকুয়েশনটা এটা আসলো। এখন এই k ইনটু 2g এটাকে আমরা বলতেছি ফ্রিকশন ফ্যাক্টর f। সো আলটিমেটলি আমরা পরবর্তীতে এই এফটাই হচ্ছে বের করা দেখবো, আমরা গ্ল্যান্স যদি দেখে আসি নেক্সট ক্লাসে দেখবো আর কি, যে এই ল্যামিনার ক্ষেত্রে এফ কিভাবে বের করবো, টার্বুলেন্টে, তারপরে আরো অনেক কন্ডিশনে, ঠিক আছে? সো এই এফ নিয়ে হচ্ছে সব পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ধরনের কাহিনী আর কি। সো আমাদের ইকুয়েশন কিন্তু দাঁড়ায় গেছে, দ্যাট মিনস আমি যদি এফ জানি এবং এফ কিভাবে বের করতে হয় এটা পরবর্তীতে আমরা দেখবো। সো এফ যদি জানি, ভ্যালোসিটি যদি জানি, ডায়ামিটার জানি, লেন্থ জানি, তাহলে হেড লস কত হবে, আমরা টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে হেড লস কত হবে সেটা কি বের করতে পারবো। সো এটাকে হচ্ছে আসলে ডার্সি ওয়েস্টবেক ফর্মুলা বলে এবং এটা খুবই পপুলার। It is very convenient from since it expresses the loss of head in terms of velocity head in the pipe.
সো এটা খুবই কনভিনিয়েন্ট এই কারণে, জাস্ট আমি যদি ভেলোসিটি হেড জানি, এটা কি ভি স্কয়ার বাই 2g কি ভেলোসিটি হেড, সো ভেলোসিটি হেডের যদি জানি তাইলে হচ্ছে কি আমি এইচএফটা কি বের করতে পারতেছি, কারণ লেন্থ আর ডায়ামিটার তো জাস্ট একটা রেশিও দিবে, আর ফ্রিকশন ফ্যাক্টর তো আমি বের করবই। সো এই লেন্থ এবং এটা ডাইমেনশনালিও কিন্তু কারেক্ট, কারেন্ট এই অর্থে কারণ ফ্রিকশন ফ্যাক্টর এফ এর কোনো ডাইমেনশন নাই, তারপরে ইউনিটলেস, লেন্থ বাই ডায়ামিটার যেটা এটাও কি ইউনিটলেস বা একটা রেশিও দিচ্ছে। সো ভি স্কয়ার বাই 2g এর হচ্ছে লেন্থের ইউনিট ধরলাম, এটা যে মিটার, এইচএফও কি আমরা মিটারে পাচ্ছি। সো ডাইমেনশনালি কি আছে, কারেক্ট আছে। So moreover, it is dimensionally correct since f is dimensionless, L by d is a ratio, and f and v square by 2g are both expressed in units of length. So dimensionally equationটা okay. এখন এইটা আরেকটা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে ফ্যানিংস এর ইকুয়েশন, যদি এটা হচ্ছে ডার্সি ওয়েসবেকের ইকুয়েশন, ফ্যানিংস এর ইকুয়েশন হচ্ছে এরকম, এটা দেখায় না কিভাবে, একই ওয়েতেই। এখানটার পার্থক্যটা হচ্ছে যে ডার্সি ওয়েসবেকের যে এফটা, এই এফটাকে হচ্ছে 4f ধরছে, 4f প্রাইম, এই এফ প্রাইমটাকে বলা হচ্ছে ফ্যানিংস এর এফ আর কি, ফ্যানিংস এর এফ, এটাকে ডার্সি ওয়েসবেকের এফ বলে বা ফ্রিকশন ফ্যাক্টর বলে, আর এই এফ প্রাইমটাকে বলে হচ্ছে ফ্যানিংস এর এফ। সো এই ফ্যানিংস এর এফ এর 4 গুণ হচ্ছে ডার্সি ওয়েসবেক এফ, এদের ভিতরে রিলেশন। সো আমাদের এই ইকুয়েশনটা তাহলে এফ এর পরিবর্তে যদি 4f প্রাইম বসাই, তাহলে এই ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। দ্যাট মিন্স কোন একটা প্রবলেম যদি দেখো যে ওখানে ফ্যানিংস এর এফ বলা আছে, তাহলে তুমি হয় 4 গুণ করে ডার্সি ওয়েসবেক এফ এ নিয়ে আসো, তারপরে এই ইকুয়েশন ইউজ করো, অথবা ডিরেক্টলি ফ্যানিংস এর ইকুয়েশন ইউজ করলেও কি হবে। সো আমরা যখন প্রবলেম দেখবো জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আশা করি। সো এটাকে বলে দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ ফ্যানিংস ইকুয়েশন, আগেরটা ছিল ডার্সি ওয়েসবেক, এটাকে বলছে ফ্যানিংস এর ইকুয়েশন। এবং এই যে ফ্যানিংস এর ফ্রিকশন ফ্যাক্টর এফ প্রাইম ইজ 1/4 অফ দ্য ডার্সি ওয়েসবেক ফ্রিকশন ফ্যাক্টর এফ। একই জিনিস, দুইজনের ইকুয়েশন একই জিনিস, জাস্ট কি করছে এটা রিপ্রেজেন্টেশন বা এক্সপ্রেশন যেটা, এটাকে কি করছে চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, এখন আগেই বলছিলাম এটা যেহেতু এম্পিরিক্যাল ইকুয়েশন, এবং এই এক একজন যে বলছে এখানে এটার ভ্যালু 2 হবে, এটার ভ্যালু 1 হবে, আসলে এত সুন্দর ভ্যালু হবে না, এটা বুঝাই যাচ্ছে। সো লিমিটেশন কিন্তু আছে। সো আমাদের এইখানে লিমিটেশন গুলা তাহলে এগুলা নিয়েই, লিমিটেশন গুলা, আচ্ছা ঠিক আছে, লিমিটেশন গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, এই পর্যন্তই থাকবে। কারো কি কোনো কোশ্চেন আছে?